জানুয়ারি 14। ভাগিনা আর আমি হাঁটছি বর্তমান 60 ফিট রোড দিয়ে। তখন রোডটাতে বালু আর খোয়া দেওয়া শুরু হয়েছে। সন্ধ্যার আকাশে বেশ কুয়াশা জমেছে। ভাগিনা আমায় বলছিল, বুঝলে মামা, আমাদের জীবনটা হলো নাট্যমঞ্চের অভিনেতার মতো। এখানে অভিনয় করে ভালো থাকা হয়। আসলে আমরা কেউ ভালো নেই, সবাই ভালো থাকার একটা অভিনয় করে যাচ্ছি প্রতিনিয়ত। ভাগিনা দেখি গোয়েন্দাগিরি ছেড়ে দিয়ে প্রেম বিশেষজ্ঞ হয়ে যাচ্ছ দিনে দিনে। আমার এমন প্রশ্নে ভাগিনা আবার বলল, তুমি কি মনে করো আমি গোয়েন্দা বলে মানুষ নই? আসলে গোয়েন্দারা সাইকো নয়। শার্লকের বউয়ের সন্ধান পাওয়া যায় না বলে গোয়েন্দাদের বউ থাকবে না এমন কোনো নিয়ম নেই। ব্যোমকেশ বাবুর বউ ছিল এবং সেই লেভেলের ট্যালেন্ট ছিল সেই মহিলার। কিন্তু ভাগিনা, হ্যাঁ, আমার ভুল ধারণা যে মেয়েদের সংস্পর্শে আসলে বুদ্ধি কমে যায়। আমি জানি সেটা ঠিক উল্টা। আমি এমন কিছু ভয়ানক মেয়ের ডিটেকটিভ নাম বলতে পারি যাদের নাম শুনলে তখনকার শয়তানগুলো ঈশ্বরের নাম জপত। থাক, কাজ নেই সেটা জেনে। কিন্তু আজ এই কথা মনে পড়লো কেন? আসলে ইবু, তুমি একটু জিনিস খেয়াল করেছো? কি? মাঝে মাঝে আমাদের দেশে ছোটোখাটো ইস্যু নিয়ে হরতাল অবরোধ রাখা হচ্ছে। কোনটাকে তুমি ছোটখাটো ইস্যু বলছো? মেয়র সাহেবের ওপর আক্রমণ, এমনকি তার তার বডিগার্ডের খুনকে তুমি ছোটখাটো ব্যাপার বলছো? ভাগ্যিস বডিগার্ড তার নিজের জীবনের বিনিময়ে মেয়রের জীবন বাঁচিয়েছে। হুম। মামা, সংবাদে কি অনেক ভালো পড়ো? শুধু উপর পাতা পড়লেই হবে? ভিতরে কি থাকে জানতে হবে তো। ভাগিনার কথায় বড্ড মেজাজ বিগড়ে গেল। তুমি কি মনে করো আমি ভেতরের খবরে চোখ দেই না? তুমি কি জানো সেটা বলো। রেগে যাচ্ছে মামা? দেখো, বডিগার্ডের ফ্যামিলিকে 11 লক্ষ টাকা দেওয়া হয়েছে। হুম, জানি। মেয়রের ছেলে দিয়েছে। বাহ, বেশ খোঁজ রাখো দেখছি। তাহলে কি বুঝলি? মানে, এখানে বোঝার কি আছে? হরতাল কতদিনের? অনির্দিষ্টকালের জন্য, যতদিন খুনি ধরা না পড়ে। বেশ বেশ, ভালো থাকো। পুলিশ সুপার সারা দেশের পুলিশকে নির্দেশ দিয়েছে খুনি যেথায় পালিয়ে থাকুক তাকে ধরতে। এই তো ইবু, বলতে হবে তুমি একদিন রিওকে ক্রস করে যাবে। জ্বালিয়ে থাকো। তা মামা, কোন হয়েছে কোথায়? উত্তরা। উত্তরার কি খবর? সকালে গিয়েছিলাম ম্যানেজারকে রিসিভ করতে, এয়ারপোর্ট পুলিশময় করে ফেলেছে সারা উত্তরা জুড়ে। চেকিং করে পুরো হয়রান করে দিয়েছে। হুম। এত পুলিশ কোথায় থেকে আসলো? ঢাকার বিভিন্ন থানা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, বেশ ভালো। তাহলে বলতেই হবে তুমি দিনে দিনে লিজেন্ড হয়ে যাচ্ছ। তা মামা, তাহলে বলতে হবে উত্তরায় সিকিউরিটি বেশ ভালোই হয়েছে। হুম, সেটা তো অবশ্যই। কিন্তু এই আজেরা প্রশ্ন কেন? ওহ, তাই তো। তাহলে নিশ্চয়ই অন্য এলাকা থেকে পুলিশ নিয়ে উত্তরায় রাখা হয়েছে। তার মানে অন্য সব এলাকার সিকিউরিটি একটু ঢিলেঢালা আছে। একটু নয়, অনেকটাই। অনেকটা? হুম। ভাগিনা, কিন্তু কেন? সকালেই বুঝবে। ভাগিনার হেয়ালি কিছুই বুঝি না। আমার মাথার ওপর দিয়ে যাই সব। পাগলের মতো খানিকটা কি বলে নিচে বোঝে কিনা সেটাও জানে না। সেদিনের মতো আড্ডা শেষ করে রাত 9টা নাগাদ 92-2-তে চলে গেলাম। এক্সাম দরজায় করা নাড়ছে, তাই অন্যদিকে খেয়াল না দিয়ে পড়তে বসলাম। এরপর ভাগিনাকে শুভরাত্রি জানিয়ে ঘুম। যখন ঘুম ভাঙলো তখন সকাল 9টা। নাস্তার টেবিলে ভাগনাকে দেখলাম না। কাজের মেয়েটা বলল রিও বেশ সকালেই বেরিয়ে গেছে। কোথায় যে যায় ছেলেটা, আল্লাহ ভালো জানে। আমি নাস্তা করেই টিভি দেখার জন্য টিভি অন করে অবাক। মিরপুর 1-এর আলিবাগের কয়েকটা বাসায় ডাকাতে প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তির লুটের সাথে আছে একটা সমবায় ব্যাংক, যারা মাত্র 2 দিন আগে বাংলাদেশ ব্যাংক থেকে 1.5 কোটি টাকা লোন নিয়েছে। যেহেতু এটা লাইভ দেখাচ্ছিল তাই দেখলাম ভাগিনা এক পাশে চুপ মেরে বসে আছে। মাঝে মাঝে ভাগিনার দিকে ক্যামেরা পড়ছে। ভাগিনাকে দেখে মনে পড়ে গেল ভাগিনা বলেছিল কাল সকালে কিছু একটা হতে পারে। এটা কি তাই? আমি আর দেরি না করে বেরিয়ে পড়লাম। বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে বের হতেই মনে হলো, আরে তাই তো, ভাগিনা যদি জানতোই যে আজ এই ঘটনা হবে, তাহলে সে এটা প্রোটেক্ট না দিয়ে ঘুমিয়ে থাকলো কেন? ভাগিনা আসলে করে যে কি,
আর ওর মাথায় কি যে ঘুরে আল্লাহই ভালো জানে। যেতে যেতে গুগল করে আর নিউজ ঘেটে যা পেলাম তা মোটামুটি এরকম। জনতা জাউজিং এর গত রাতে 4টা বাড়িতে এবং একটা সমবায় সমিতি অফিস ডাকাতি হয়েছে। সমবায় অফিস গতকালই প্রায় 3 কোটি টাকার লোন নিয়েছে সেন্ট্রাল ব্যাংক থেকে। আর 4 বাড়ির মালিক বেশ ধনাত্ম ব্যবসায়ী। সোনা দানা হিরে জহরত তেমন না থাকলেও নাকি বেশ নগদ টাকা করেছিল। এই যুগে এসে এরা বাড়িতে টাকা রাখে কেমনে সেটা আমার মাথায় আসে না। 15 মিনিট বাদেই পৌঁছে গেলাম। দেখলাম ভাগিনা একটা চায়ের দোকানে বসে আছে। আমি পাশে গিয়ে বসতেই রিও চায়ের অর্ডার করলো। চা মাত্র দিয়েছে এমন সময় 3জন পুলিশ এসে ঢুকলো চায়ের দোকানে। এসেই ওদের একজন আমায় বলল, সাইড করেন, স্যার চা খাবে। পাশে জায়গা নেই দেখে আমি উঠতে গেলে রিও ইশারা করলো না ওঠার জন্য। আমি আমার ব্রিজে হাত দিয়েও সেটা রেখে দিয়ে চায়ের চুমুক দিতেই পুলিশের হাবিলদার হবে হয়তো আমার কলার ধরলো। ফলে যা হওয়ার তাই হলো, হাতের কাপ গিয়ে পড়লো ফ্লোরে, ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। রিও কিছু না বলে পুলিশের হাত ছাড়িয়ে চায়ের বিল দিয়ে বলল, চলো মামা। আমরা বেরিয়ে যাচ্ছি। এমন সময় দোকানি বলল, আমার কাপের দাম দিবে কে? রিও পিছু তাকিয়ে হেসে দিয়ে বলল, কেন, ওসি সাহেব দিবেন? এবার বেশ ক্ষেপে উঠল ওসি সাহেব। তারপর বলল, আমি দেব কেন? তিনি একটা কাপের সিকিউরিটি দিতে পারেন না, তাই সেটা ভেঙে গেছে। এর মূল্য তাকে দিতে হবে। মানে কি বলতে চাইছেন? যদি পরের আক্রমণ থেকে চায়ের কাপড় সুরক্ষা না দিতে পারায় চাপের মূল্য দিতে হয় ভিকটিমকে, তাহলে নিশ্চয়ই আপনার এলাকার সুরক্ষা না দিতে পারায় ডাকাতের সব মূল্য আপনাকে ফেরত দিতে হবে ওসি সাহেব। ওসি এবার লাফিয়ে উঠে বলল, তুমি বলার কে? আর কিসের সাথে কিসের তুলনা করছো তুমি, ছোকরা? আর তুমি জানো কার সামনে তুমি কথা বলছো? আমি ওসি বাদল। আমার ভয়ে বাঘে কুমির এক ঘাটে জল খায়, তুমি জানো? সে আমার জানার ইচ্ছা নেই বাদল সাহেব। তবে যাকে আপনি কাপের দাম দিতে বলছেন তিনি প্রতি রাতে পুলিশ কমিশনারের সিগারেট খান। আসে কোথা থেকে এগুলো? বলে ওসি সাহেব ঢক ঢক করে চা গিলতে থাকলেন। আর আমরা সিএনজি নিয়ে হাওয়া। বাসায় ফিরতে গিয়ে রিওকে প্রথমে যে প্রশ্ন করেছিলাম তা হলো, আচ্ছা ভাগিনা, তুমি যদি জানতেই যে রাতে এমন একটা ঘটনা ঘটবে তাহলে সেটাকে ঠেকানোর চেষ্টা না করে বসেছিলি কেন? আচ্ছা এবু, আমি কখন তোমায় বললাম যে রাতে এ ঘটনা ঘটবে? কেন? কাল সে সময়। ও, আমি শুধু বলেছি কিছু একটা করবে, কিন্তু ডাকাতির কথা নিশ্চয়ই বলিনি। কিন্তু তুমি তো জানতে। আমি জানতাম না, কারণ আমি গেস করছিলাম, কিন্তু সেটা একানই হবে তা জানতাম না। আর জানলে নিশ্চয়ই হতে দিতাম না। পুলিশ ডাকার অন্য জায়গাতেও কম ছিল, তাই এত সহজে কি একজ্যাক্ট জায়গার সম্পর্কে ধারণা পাওয়া যায়? বুঝলাম। এখন কি করবে? কি করব মানে? কেসের ইনভেস্টিগেশন করবে না? কেন, আমার কি দায় পড়েছে? হ্যাঁ, দেশে প্রশাসন আছে, এটা তাদের ব্যাপার, তাদের সামলাতে দাও। ও, তার মানে তুমি কেসটা নিচ্ছ না? আরে মামা, সামনে এক্সাম, চলো এক্সাম নিয়ে চিন্তা করি আর নাকে তেল দিয়ে ঘুমাই। ভাগিনার সাথে আর কথা বলতে ইচ্ছে হলো না। দেশের এত বড় একটা ক্ষতি হয়ে গেল, আর ভাগিনা সেটা জেনেও চুপ করে বসে থাকবে, এটা মেনে নিতে পারছিলাম না। ভাগিনাও আর এই ব্যাপারে কথা বলল না। বাসার সিঁড়িতে গিয়ে দিয়েও বসে পড়ল প্রথম। তারপর বলল, ইবু লেট হয়ে গেল। যিনি বাসে এসেছেন তিনি বেশ 60+ ভদ্রলোক। ভদ্রলোকের বা পায়ে সমস্যা, মানে তোমার উল্টা পায়ে। বয়স আন্দাজ বছরের 30-এর মতো। বেশ টাকা কড়ি আছে। এসেছেন পায়ে হেঁটে। ব্যাপারটা তিনি খুবই গোপনীয়, খুবই সিক্রেট। ভাগিনার কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। গিয়ে দরজা খুলেই অবাক। ভাগিনা যা বলেছে তাই। যিনি ওয়েটিং রুমে বসে আছেন, বয়স উচ্চতা ভাগ্নে যা বলেছে তাই। ব্ল্যাক কোট, টাই, প্যান্টে নিজেকে একদম বৃত্তশালী করে রেখেছে। আর পাশে থাকা প্রেস দেখেই বুঝলাম তিনি আমার মতো খোড়া, ডান হাতে সিগারেট টানার ভান দেখায়। আমি এতদিনে বুঝে গেছি তিনি নেজা। ভাগিনা রুমে ঢুকেই বলল, আতিফ সাহেব বসুন, আমি ফ্রেশ হয়ে আসি। আপনার বাইয়ের ব্যাপারটা নিয়ে আমিও ভাবতেছি। বলে নিজের রুমে চলে গেল। ভদ্রলোকের অবাক হওয়া দেখে আমিও অবাক। অবশ্য পরে জেনেছি তিনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এসেছেন, কিন্তু ভাগিনার চেহারা দেখে নাম বলল কি করে? যেখানে শার্লক হোমস বলেছেন মুখ দেখে নাম বলা যায় না।
এটা সম্ভব না। কিন্তু রিও কি করে? 5 মিনিট বাদে রিও এসে হাজির হলো। এসেই বলল, হ্যাঁ আতিক সাহেব, দেরি হয়ে গেল। আসলে বুঝতে পারছি আপনার মনের অবস্থা। যেখানে সরকারি গোয়েন্দারা হাল ছেড়ে বসে আছে, সেখানে আমার মতো কম বয়সী একজন মানুষ কী করে আপনার সাহায্য করবে? আসলে বুঝলেন আতিক সাহেব, আপনাদের সময় থেকে এখনের পিচ্চিগুলো অনেক অ্যাডভান্স। আপনাদের যা করতে কয়েক বছর লেগে যেত, তা আমাদের জেনারেশন কয়েকটা বাটন ক্লিক করেই করতে পারে। আর হ্যাঁ, এখন আপনাকে বেশি সময় দিতে পারবো না, কারণ জানেন তো জনতা হাউজিংয়ে ডাকাতি হয়েছে, সেটা নিয়ে কিছুদিন বিজি থাকবো। আর হ্যাঁ, আপনার ধারণা ঠিক, আপনার ভাই অ্যাক্সিডেন্ট করেননি, তাকে প্ল্যান মাফিক খুন করা হয়েছে। জনসাধারণ বা প্রশাসন মিডিয়ার নজর ভিন্ন খাতে ঘুরিয়ে দেওয়ার জন্য আপনি এখন আপনার বাসায় ঠিকানা দিয়ে আসতে পারেন। আমি ফ্রি হয়ে 2-3 দিনের মাঝে আপনার ওখানে একবার ঘুরে আসবো। ভদ্রলোক যেমন এসেছিল ঠিক তেমন ভাবেই চলে গেল। যাবার আগে তার একটা ভিজিটিং কার্ড ধরিয়ে দিতে দিতে বলল, মিস্টার রিও, আসার আগে যা শুনেছিলাম আপনি তার থেকেও অনেক বেশি ইন্টেলিজেন্ট। আপনাকে সরকারের প্রশাসনেও ওয়েলকাম করছি। যে কোনো সময় আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন। রিও এবার তাচ্ছিল্য হাসি দিল। তারপর বলল, আমার থেকে ভয়ানক সব ট্যালেন্ট আপনার টিমের মাঝে আছে, কিন্তু আপনারা তাদের হাত পায়ে দড়ি বেঁধে দিয়েছেন। স্বাধীনভাবে কাজ করার মতো একটু সুযোগ দিন তাদের। দেখবেন রিওর মতো ডজনখানেক ট্যালেন্টর আপনার টিম থেকে বেরিয়ে আসবে। ভদ্রলোক বেরিয়ে যেতে যেতে ঘুরে তাকিয়ে বললেন, দেশের জন্য আমাদের অনেক কিছু না দেখেও থাকতে হয়, অথবা দেখতে হয় না। আমার আর সহ্য হচ্ছিল না। আতিক সাহেব যেতেই বললাম, ভাগিনা কে ইনি? কি ব্যাপারে এসেছিল? সব কিন্তু মাথার ওপর দিয়ে গেল। রিও বলল, আসলে মামা, তুমিও তো জেনে থাকবে বাংলাদেশ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের কথা। উনি হলেন এর সহকারী পরিচালক। গত মাসে প্রীতম হত্যার কথা মনে আছে? প্রীতম? মানে ব্যাক ব্যালেন্স পার্টির কথা বলছো? মামা, এই পার্টির প্রধান প্রীতম গত মাসে গাড়ি ব্লাস্ট হয়ে মারা যায়। খবরটা ছড়িয়ে পড়ায় সারা দেশে 3 দিনের হরতাল হয়েছিল, মনে আছে? হুম। আতিক হলো প্রীতমের ভাই। ঠিক ধরেছ। কিন্তু সেটা তো গাড়ি ব্লাস্ট হয়েছিল। এখানে তুমি কি করে ইনভেস্টিগেশন সারা বলতে পারলে এটা খুন, যেখানে মিডিয়ার প্রশাসন অ্যাক্সিডেন্ট বলে কেস ক্লোজ করে দিয়েছে? মামা, ইনভেস্টিগেশন করতে হলে যে স্পটে যেতেই হবে তা কিন্তু নয়, গড়ে বসেই করা যায়। একটু পরিষ্কার করে বলবা, মাথা ঘুরিয়ে ফেলছে। এত সহজ বিষয়গুলো না বুঝলে তুমি রিওর সহকারী হবে কি করে বলো? মানে কি ভাগিনা? মানে সহজ। একটু খেয়াল করো, মিস্টার প্রীতমের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল 12 তারিখে, যার ফলে সারা দেশে বিক্ষোভ চলে। এদের কন্ট্রোল করতে গিয়ে সরকারিভাবে 3 দিনের হরতাল দিয়ে দেওয়া। এটা তো পুরানো ঘটনা। মামা, কয়লা ময়লা হয়, কিন্তু হীরের জন্ম সেখানে হয়। অ্যাক্সিডেন্ট কিন্তু হয়েছিল কল্যাণপুরে, আর ডায়মন্ড পাওয়া গিয়েছিল গাজীপুরে। ইয়েস, এই তো তোমার মাথা ইদানিং কাজ করা শুরু করেছে। মাত্র 3 কোটি টাকার হিরে 7 জায়গা থেকে ধরা পড়ে, তাও আবার 14 তারিখেই। কিন্তু এই ডায়মন্ডগুলো কোথা থেকে এলো? বাংলাদেশে তো আর ডায়মন্ড পাওয়া যায় না। এটা বাইরের কোনো দেশের থেকে চোরাচালান হয়ে আসছে। কিন্তু তোমার কাছে কি মনে হয় মাত্র এই 3 কোটি টাকার ডায়মন্ড এসেছিল এদেশে? এটা তো স্যাম্পল, বা এটা তো ইতিহাস। ইতিহাস মানে? বিবিসির লাস্ট 3 মাসের খবর বড় একটা অংশ জুড়ে কি ছিল জানো? না, সেটা খেয়াল করিনি। আমি জানি তুমি নাও, শুধু ডিবির অফিসার মিস্টার আতিকও এটা খেয়াল করেননি। যদি করতেন তাহলে তিনি আমার কাছে না এসে নিজের বাইরের অ্যাক্সিডেন্টের মামলা নিজেই সলভ করে ফেলতে পারতেন। কি বলছো? নিজে বুঝতেছো? মামা, ওন থেকে আসছে, দরজা খুলে দাও। আমি উঠতে উঠতে কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি অন্তিকা। আমায় দেখে বেশ বিরক্তি করে হাসি দিয়ে বলল, মামা, মাথা মোটা গোয়েন্দা কোথায়? বলতে বলতে ভেতরে ঢুকে রিওকে ওর চেয়ার থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সেটাই গা এলে দিয়ে অন্তিকা বলল, নিজের যখন দরকার পড়বে তখন অন্তিকার কথা মনে পড়ে, বাকিটা সময় এই অন্তিকার কথা মনেই থাকে না। আর রিও ফ্লোরে বসা অবস্থা থেকেই বলল, ব্রাজিলের খনি থেকে 1987 সালে তখনকার আমলে প্রায় এদেশীয় 150 কোটি টাকার হীরা ডাকাতির কেসটা সম্পর্কে কিছু জানতে? কারণ ওগুলোর থেকে এ সম্পর্কিত সব তথ্য মুছে দেওয়া হয়েছে।
ও তাহলে এই কথা, কি হবে এটা জেনে? ইবুর বাগিনার গার্লফ্রেন্ড ইবুকে সব থেকে দামি হীরা গিফট করবে, তাই দরকার। হাজারের কথা রাখো, কাম টু পয়েন্ট। আমার ধারণা সেই ডাকাতি হওয়া ডায়মন্ড এখন বাংলাদেশে আছে। অন্তিকা এতক্ষণ চেয়ারে গায়ে দিয়ে চোখ বন্ধ করে কথা বলছিল, কিন্তু এই কথা শোনার পর লাফিয়ে উঠল অন্তিকা। এই সুযোগে ভাগিনা নিজের আসনে গিয়ে গায়ে এলিয়ে দিল। আর অন্তিকা সারা ঘর পায়চারি করতে করতে যা বললো সেটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। অন্তিকা যা বললো তা হলো, 1987 ব্রাজিলের সব থেকে দুর্গম খনি থেকে সরকারিভাবে দুনিয়ার সব থেকে দামি হীরা আহরণ চলছিল। যা আশা করছিল তার থেকে কয়েক গুণ বেশি হিরে পাওয়া গিয়েছিল সেখানে। আর এর সব জমা হচ্ছিল রাষ্ট্রীয় সেভিং পয়েন্টে। কিন্তু এটা নিছক একটা খেলা ছিল, সেটা কেউ বুঝেনি। হিরে ঠিকই আহরিত হচ্ছিল এবং পরীক্ষাও করা হচ্ছিল আর জমাও হচ্ছিল। আহরণের 3 দিন পর সেগুলো ইংল্যান্ডে বিক্রি করে দেওয়ার জন্য সেটা বের করা হয়। ঠিক তখনই সন্দেহ হয় হিরে বিশেষজ্ঞ মিস্টার অ্যানাল্ডি এসুসের। তিনি বলেন এই হিরে তিনি পরীক্ষা করেননি, এটা আসল হিরে নয়। তার কথা বিশ্বাস না হলেও তখনই পরীক্ষার জন্য আবার ল্যাবে পাঠানো হয়। তখন দেখা যায় মিস্টার অ্যানাল্ডি অসন্যই ঠিক বলেছেন, সব নকল হিরে। তাহলে হিরে ল্যাব থেকে পরীক্ষা করে সেভিং পয়েন্টে নিয়ে আসার সময় চুরি হয়েছে। সারা দেশে তোলপাড় শুরু হলো। কেস চলে যায় দেশীয় ডিটেকটিভদের হাতে। এই চুরির মামলার নাম দেওয়া হয় থিপ অফ ল্যাব। আর টিমের প্রধান হয়ে আসেন ব্রাজিলের খ্যাত বিখ্যাত গোয়েন্দা থমাস লুইস। শুরু হয় ইনভেস্টিগেশন। থমাসের নাম শুনলে ব্রাজিলের সব পাপীদের হার্টবিট বেড়ে যায়, কিন্তু সেই লুইস হালে পানি পেলেন না। ল্যাব থেকে সেভিং পয়েন্টে মাত্র 15 মিনিটের রাস্তা। সারা রাস্তায় সিসি ফুটেজ থাকা সত্ত্বেও হিরে হাওয়া। লুইস তার ইনভেস্টিগেশনের ফাইল জমা দেওয়ার সময় স্পষ্ট উল্লেখ করেন, আসলে খনি থেকে কোনো ডায়মন্ড পাওয়া যায়নি। এত খরচ করে যখন কোনো হিরে পাওয়া যায়নি, তখন জনগণকে ধোঁকা দিয়ে এই নাটক করা হয়েছে বলা হয়। তাই এর সাথে জড়িত সকলের বিভিন্ন মেয়াদের দণ্ড হয়। কিন্তু আদালতের সবার স্বরলোক্তি, সেখানে ডায়মন্ড পাওয়া গেছে, কিন্তু কে শুনে কার কথা? তাদের জেল কাস্টে পাঠানো হয়। কথাগুলো যেন ইতিহাস বলার মতো বললো অন্তিকা। রিয়া এবার বলল, অন্তিকা ফ্রি আছো এই সপ্তাহে কানেক? তুমি বললে সারা জীবন ফ্রি থাকতে রাজি আছি। বেশ রহস্যজনক হাসি দিয়ে বলল অন্তিকা। আমি এই হাসির অর্থ বুঝি, কিন্তু আমার গোয়েন্দা ভাগিনা দুনিয়ার সব বুঝলেও এই হালকা হালকা মোলায়েম হাসির অর্থ বোঝে না, অথবা বোঝার চেষ্টা করে না। না, সারা জীবন তোমার ফ্রি থাকতে হবে না, তুমি সপ্তাহখানেক হলে চলবে। তা কোথায় যাবে? আমার এমন প্রশ্নে ভাগিনা বলল, মিস্টার আতিককে কথা দিয়েছিলাম 2-3 দিনের মাঝেই তার বাসায় যাব, কিন্তু তার বাসায় যেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। আচ্ছা ভাগিনা, একটা প্রশ্ন করি। সে আমার অনুমতি নিয়ে লাভ কি? সারা জীবন WS করে করে তুমি আমার জ্বালাফালা করে দিয়ে আসছো, আজ আর নতুন কি? আচ্ছা, ব্রাজিলের ডাকাতি আর এদেশের খুন এবং ব্যাংক লুটের মাঝে কেমন কেমন যেন গন্ধ পাচ্ছি। ইবু তুমি ঠিক ধরেছ, আমরা ব্রাজিল যাচ্ছি। মানে তোমাদের গুগল ক্রাইম? আমি আর আমার মামা। না, সামনে এক্সাম, আর এখন এই কথা শুনলে মনে আপু মেরে ফেলবে। সে আমি জানি না, তোমার বোন, তুমি কীভাবে ম্যানেজ করবে সেটা তোমার ম্যাটার। আমি রেডি হচ্ছি। বলেই ফোন বের করে কাকে যেন কল দিল, তারপর বলল, হ্যাঁ শাশুড়ি আম্মা, আগামীকাল নাগাদ সপ্তাহখানেকের ট্যুরে আছে আমাদের দেশের বাইরে। ও পাশের কথা শুনতে পাচ্ছিলাম না, তাই কি উত্তর দিয়েছে জানি না। শেষে রিও বলল, তাহলে রেডি দেখো, সময় মতো পৌঁছে দিও। আমি মনিয়াপুর রুমে গিয়ে কোনো রকম কথাটার উপস্থাপন করতে যাব, তখন ভাইয়া এসে হাজির। আমার হাত পায়ের কাপা দেখিয়ে ভাইয়া বুঝেছে, তাই তিনি বললেন, কি হয়েছে শালাবাবু, তোমার ভাগিনা কে বলতে পাঠিয়েছে? আসলে আমাদের দেশের বাইরে যাওয়া দরকার। কেন? ব্রাজিলের থিফ অফ ল্যাব নিয়ে কিসব ইনভেস্টিগেশন করবে। আসলে শালাবাবু, দেশে যে অবস্থা চলছে তা নিয়ে অনেক সমস্যায় আছি। ভাবতেছিলাম তোমার ভাগিনাকে বলবো পার্সোনাল ভাবে কিছু করতে, কিন্তু ও এখন যাবে ব্রাজিল। 1 সপ্তাহের ব্যাপারই তো, এসে বলবো ভাগিনাকে এটা নিয়ে ভাবতে। তা ভিসার কি করবে? ব্রাজিল অ্যাম্বাসিতে রিওর এক মক্কেল আছে, তাকে দিয়ে সব জোগাড় হয়ে যাবে।
ওকে, 4 জনেই যাচ্ছ? কি করে বুঝলেন? না, অন্তিকাকে দেখলাম বাসায় ঢুকতে, আর অন্তিকাকে রিও তখন ডাকে যখন নিজের মাথায় আর কিছুই আসে না। হুম। শালাবাবু, বাগিনা কি অন্তিকাকে? সরি, এমন একটা সাইকোকে দিয়ে কিছু হতো বলে আমার মনে হয় না। অন্তিকার লাইফের দাম আছে, তাকে নিয়ে এভাবে তামাশা না করা ঠিক। রিওর ভেতর ইমোশন বলে কিছু নেই, সেটা অন্তিকা জানে, তাই আমার মনে হয় না সমস্যা হবে। না হলেও ভালো। আসলে আমি রিওকে মাঝে মাঝে চিনে উঠতে পারি না, কি করতে চাই ও। আসলে ছেলে কি আমার দিনে দিনে রোবট হয়ে যাচ্ছে? ভাইয়া, এত চিন্তার কিছু নেই। ভাগিনা খারাপ কিছুই করছে না তো। ও কি বুঝতে পারছে সারা জীবন কমিশনের পাহারায় থাকবে না? একদিন তো যেতে হবে। মানে কি ভাইয়া, বুঝলাম না। বাদ দাও, তোমার এখন না বুঝলেও হবে। যাও, তবে মনে রেখো সেমিস্টার ফাইনাল কিন্তু নিকটে। ভাইয়া, এত সহজে যেতে দিবে সেটা আশা করিনি। রিওকে বিষয়টা বলে দেখলাম রিও তেমন কোনো রিয়েক্ট করলো না, হুট করেই বলল, চল একটু বেরিয়ে আসি। কি আর করার, বেরিয়ে গেলাম। প্রথমে কল্যাণপুর, সেখানে গিয়ে দেখলাম ওভারব্রিজের নিচে একটা বৃদ্ধ লোক বসে বসে ভিক্ষা করছে। রিও তার কাছে গিয়ে 500 টাকার একটা নোট বের করে দিয়ে বলল। আধা ঘন্টা সময় দিতে হবে। লোকটা উঠে দাঁড়ালো, তারপর তাকে নিয়ে আমরা পাশে থাকা একটা হোটেলে গিয়ে ঢুকলাম। রিও তাকে বলল, কিছু প্রশ্ন করব, যা যা জানেন তাই বলবেন। ভুল বা মিথ্যা তথ্য দিলে আপনারই সমস্যা হবে। পুলিশের নজরদারির মাঝে আপনিও আছেন। লোকটা বেশ চমকে উঠে বলল, আমি একজন সাধারণ ভিক্ষুক, আমি কেন পুলিশের নজরদারিতে থাকব? সেটা সময় হলে বুঝে যাবেন। যাই হোক, আপনি গত 1 মাস আগেই মানে ব্যাক ব্যালেন্স পার্টির আহ্বায়ক অ্যাক্সিডেন্টের সময় এখানে ছিলেন। না স্যার, ওদিন আমি ছিলাম না। মিথ্যা বলে লাভ নেই। সাংবাদিকদের ক্যামেরা তোমাকে এডিট করে নিশ্চয়ই ভিডিওতে ঢুকায়নি। এবার ভয়ে ভয়ে লোকটা বলল, জি স্যার, ছিলাম। আসলে আমার কোনো হাত নেই এই খুনে। রিও এবার তড়াক করে লাফিয়ে উঠে বলল, এই তো সোজা পথে চলে এসেছো। এতদিন ধারণা ছিল এটা খুন, কিন্তু আজ প্রমাণও পেয়ে গেলাম। আমি কিন্তু খুনের কথা বলিনি, জাস্ট অ্যাক্সিডেন্ট বলেছি। যাক, সে কথা। কেন মনে হলো তোমার কাছে এটা খুন? আসলে আমি এখানেই বসে গত 3 বছর ভিক্ষা করি। ওই দিন রাস্তা ফাঁকা ছিল, তাই সব কিছুই দেখা যাচ্ছিল। শ্যামলী থেকে বেশ গতিতে একটা পাজারো আসছিল। হঠাৎ জোরে হর্ন বাজলো। আমি দেখলাম ডান পাশ দিয়ে 2টা লরি চেপে ধরেছে গাড়িটাকে। লরি কিছু একটা গাড়িতে ফেলা হলো। তারপর গাড়িটার ড্রাইভার কন্ট্রোল হারিয়ে গাড়ি ঢুকিয়ে দিল সোজা বায়ে, আর তখনই গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। আচ্ছা, তুমি পুলিশকে কিছু বলনি কেন? আসলে স্যার, হুদাই কোনো মানুষই কি ঝামেলায় যেতে চায়? ঝামেলা নাকি তোমাকে চিনে ফেলার ভয়? কি বলেন স্যার আপনি? চিনতে পারোনি আমায়? আমি রিও। গ্যাংস্টার সাইমন মারার কেস এখনো সলভ হয়নি, 3 বছর ধরে ঝুলে আছে। পুলিশ কুত্তার মতো খুঁজে মরছে তোমায়। এবার ভদ্রলোকের মুখের ভাব দেখে বুঝলাম তিনি করে গেছেন। তিনি বললেন, স্যার, আমায় পুলিশে দিন না, আমি এগুলি ছেড়ে দিয়েছি। আমায় একটু বাঁচতে দিন। ভিক্ষা করে হলো আমি আমার পরিবার নিয়ে বাঁচতে চাই। তুমি আমি গত 1 বছর আগে চিনেছি। তোমার উপর আমার কোনো অভিযোগ নেই। আর সাইমন যে ভালো কেউ ছিল সেটা নয়। তাই তুমি নিশ্চিত থাকতে পারো, যদি খারাপ কিছু না করো সারা জীবন লুকিয়ে বাঁচতে পারবে। আর যদি সমস্যা করো, ইঁদুরের গর্ত থেকেও বের করে আনবো। আর হ্যাঁ, এই কেসে যে আমার সাহায্য করতে হবে। আপনার জন্য জীবন কুরবান গোয়েন্দা স্যার। বলুন কি করতে হবে? অ্যাক্সিডেন্টের পেছনে লোকগুলো ভয়ানক, সেটার কাছে তুমি যেতে পারবে না। কিন্তু এই লরির খোঁজটা দিতে হবে। কারা ছিল এই লরিতে? ওদের পেলেই হয়তো অনেক কিছু পেয়ে যাব। স্যার, সপ্তাহখানেক সময় দিন, সব বের করে দিতে পারবো। ওকে মিস্টার এলডি, আমি আসছি। বলেই রিও বের হয়ে গেল। রিওর মুখে লোকটার নাম শুনে গা দিয়ে ঠান্ডা বাতাস বয়ে গেল। এলডি মানে লায়নডা? এ নাম কেউ জানে না, শুধু লায়ন ডার্ক নামে সবাই ওকে চেনে। ভয়ানক লোক। 3 বছর আগে এদেশের গ্যাংস্টার সাইমনকে ছেড়ে দিয়েছিল মাত্র ওর মুখে। সাইমন মাতাল অবস্থায় ওর মুখে মদ ছড়ে দিয়েছিল বলে, তাও একটা পার্টির ভেতর।
এরপর এলডি নিরুদ্দেশ। আমি দ্রুত বের হয়ে এসে ভাগিনাকে বললাম, এই ভয়ানক পাখিকে তুমি ছেড়ে দিলে? বুঝতে পারছো এই কতটা খতরনাক? ইবু, আমি পুলিশ নই, গোয়েন্দা। আর গত 3 বছর যখন ওর নিজের জীবনের ভয়ে পালিয়ে আছে আর ক্রাইম করছে না, তাই ওকে ভুলে যাওয়াই ভালো, যখন পুলিশ ভুলে গেছে। ভাগিনা তুমি পারো। মামা, আমি পারি সেটা নয়, অনেক কিছুই পারতে হয়। এমরা ম্যাম এসে হাজির। মুনিয়াপুর সাথে কি সব বলছে আর হেসে গড়িয়ে পড়ছে। মেয়ে মানুষের এই ব্যাপারগুলো আমার কাছে অতিরঞ্জিত বলে মনে হয়। নাকামি তাও ঠিক আছে, তাই বলে এতটা? হুমায়ুন স্যার ঠিকই বলেছিলেন, দুইজন মেয়ে এক জায়গায় হয়ে প্রথমে হাসবে, কিন্তু হুদাই যে এত হাসি কোথায় পায় এরা? আসতে পারে। আমার এমন কথায় তাদের খেয়াল হলো যে ঘরে কেউ একজন প্রবেশ করছে। এরা বলে উঠল, মেয়েদের রুমে আসতে হলে আগে অনুমতি নিতে হয়, কিন্তু আপনি দেখিয়ে ভিতরে এসে বলছেন আসতে পারি। যত সব ন্যাকামি। ভালো। তা কি মনে করে আসছেন আপনি? কেন, আমার আসতে কি নিষেধ আছে নাকি? ফ্যাসাল করতে এসেছেন? আপনার সাথে প্যাচার করার কোনো ইচ্ছা আমার নেই। চলেন, একটু বাইরে যেতে হবে। আর হ্যাঁ, আসতে কিন্তু অনেক রাত হবে। বলেই ইরা মনিয়াপুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। মনিয়াপু হেসে দিয়ে বলল, আমার কাছে পারমিশন চাইছো বলে মনে হচ্ছে। না আপু, আসলে ভুলে গেলাম। বেশি রাত হলে তো তোমারই চিন্তা হয়, তোমার খালাতো ভাইকে আবার মেয়েরা খেয়ে ফেললো নাকি। আমার ভাই বলে কথা। তবে একটা কথা কিন্তু সত্যি, সব ছেলেরা এক, এদেরকে যতটা সম্ভব বেঁধে রাখতে হয়, না হলে উড়াল দেয় কিন্তু। আচ্ছা আপু, বললাম আমি, তুমি কমিশনার স্যারকে কি দড়ি দিয়ে বেঁধেছো নাকি বেল দিয়ে? যা বাদর এখান থেকে, সব সময় ইত্রামি। আমরা হাসতে হাসতে বের হয়ে আসলাম রিও ব্রাঞ্চ থেকে সাও পাওলিও, আর সাও পাওলিও থেকে রিওরি জেনেলিও, তারপর সোজা ভিক্টোরিয়া। 4 জায়গাতে ঘুরতে ঘুরতে মাথা ঘুরতে শুরু করলো। কি করছে না করছে সেটা নিজেও বুঝে উঠতে পারছে না এই ব্রাজিলীয় আবহাওয়াতে। কিন্তু ভাগিনা রিও ঠিকই তার মাথা ঠিক রেখে ব্যারিস্টার লুসিও গোয়েন্দা থমাসের সাথে দেখা করে নিল। গোপন ঘরে কি কথা হয়েছে জানতে পারতাম, কিন্তু শেয়ার হলো কোথায়? ইরা আর অন্তিকা দুজনকে সামলাতে গিয়ে আমি শেষ। এই হলো মেয়ে মানুষ, সে দেশে হোক আর বিদেশের মাটিতে। ওদের দেখে মনে হয় আমরা এসেছি ট্যুরে, ইনভেস্টিগেশনে নয়। মেজাজ বিগড়ে চলছিল, কিন্তু সেদিকে ওদের খেয়াল নেই। আর ভাগিনাও আছে। আরে বাপ, ইনভেস্টিগেশনের সময় যদি আমায় সাথে না রাখবি, তাহলে সে এশিয়া থেকে দক্ষিণ আমেরিকার এই উত্তপ্ত শহরে নিয়ে আসার কোনো দরকার ছিল? শেষে যখন পৌঁছলাম ভিক্টোরিয়ায়, তখন ভাগিনার মনে পড়ল ইবো নামের একটা প্রাণী তার সাথে আছে। ও বলল, বুঝলে মামা, এখানে আসাটা বৃথা যায়নি। আর আর শার্লক হোমস ঠিকই বলেছিল, দুনিয়া ম্যাক্সিমাম ভয়ঙ্কর ভয়ঙ্কর সব শয়তানগুলোর আস্তানা হলো এই ব্রাজিলের মাটি। তবে এদের জন্ম কিন্তু ব্রাজিলে নয়, অধিকাংশ এসেছে দক্ষিণ আফ্রিকা থেকে। কিন্তু ভাগিনা, ব্রাজিলে এসে কি করছো সেটা কিন্তু আমি কিছুই বুঝছি না। আর ভিক্টোরিয়া পর্যন্ত এসে কিন্তু 2 দিন চলে গেল। মামলার অগ্রগতি কতটুকু সেটাও বুঝছি না। অগ্রগতি কি হলো সেটা আমিও ঠিক করে বলতে পারছি না। যতটা বলতে পারবো সেটা অনুমান। কিন্তু এখন যাব যেখানে, সেখানে গিয়ে শিওর হয়ে বলতে পারবো আমি কি ঠিক পথে হেঁটেছি নাকি আদারে ডিল চুরেছি। এই পর্যন্ত চিফ অফ ল্যাবের বিচারের দায়িত্বে থাকা ব্যারিস্টার, উকিল, পুলিশ আর গোয়েন্দা প্রধানের সাথে কথা বলে বুঝেছি আমার অনুমান ভুয়া। কারণ তাদের স্পষ্ট ধারণা খনি থেকে হিরে আহরিত হয়নি। তাহলে এখন উপায়? আমাদের ব্রাজিলের সফর মাঠে মারা গেল, এই ইনভেস্টমেন্ট সব চলে গেল। সেটাই তো দেখছি মামা। এখন শেষ বর্ষা এলান্ডি এসুস, অ্যালান্ডিয়াসোস? খনির হিরে গবেষক। ওহো, মিস্টার অ্যালান, তার বাসা এই শহরে? না মিস্টার মাতামোটা, তুমি ভুলেই গেছো মিস্টার এলানেরও জেল হয়েছিল। তিনি আছেন ভিক্টোরিয়ার সেন্ট্রাল জেলে। তার সাথে দেখা করার কথা বলতে পারলে সব বোঝা যেত। তাহলে চলো তার সাথে কথা বলি। সে চেষ্টাই তো করছি ইবু মামা, কিন্তু দেখা হবে বলে মনে হচ্ছে না। ব্রাজিলের আইন বড় করা, তাছাড়া আমরা ফরেনার, এইসব বিষয় মিলিয়ে দেখার করার অনুমতি মিলছে না। তাহলে? ভাবছি সেটাই।
আর রিওকে এই প্রথম খুব হতাশ হতে দেখলাম। এখানে আমাদের কিছুই করার নেই। এটা বাংলাদেশ না, বা এশিয়া মহাদেশ না, খোদ আমেরিকা। তাদের দেশে রয়েছে বাঘা বাঘা সব গোয়েন্দা, যারা ইনভেস্টিগেশন করে ছেড়ে দিয়েছে এই কেস। সেই কেস নিয়ে এশিয়ার কোনো গোয়েন্দা কথা বললে তার মূল্য তার কাছে নেই। তাই এইভাবে অনুমতি মিলবে না। আবার আমরা অ্যালানের আত্মীয় নয় যে দেখা করার অনুমতি মিলবে। কি করব ভাবতে ভাবতে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ভাগিনাও কেমন যেন সারা 3 রাত হোটেলের রুমে বসে সিগারেট আর ব্যান্ডিশ সাভার করে চলেছে। এদিকে ভিসার মেয়াদও আর মাত্র কয়েকদিন। কি হবে আল্লাহ ভালো জানে। শেষমেশ এই ব্রাজিলে আমাদের ভরাডুবি হবে ভাবতেই কেমন যেন খুব খারাপ লাগছিল। সকালে ঘুম ভাঙার কার যেন করা নাড়া শব্দে উঠে গিয়ে দরজা খুলে দিতেই চমকে গেলাম। বয়স প্রায় 70-এর কাছাকাছি একজন বৃদ্ধ স্যুট আর প্যান্ট পরে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। তিনি যে খোদ ব্রাজিলিয়ান তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি বের হতে দেখে পরিষ্কার ইংরেজিতে বলল, মিস্টার ইবো আপনি? আমি উত্তর দিলাম, হ্যাঁ, কিন্তু আপনাকে চিনতে পারলাম না। আপনি কি চান? স্যার আমি থমাস, থিফ অফ ল্যাবের গোয়েন্দা প্রধান ছিলাম। রিও স্যারের সাথে দেখা করতে এসেছিলাম। ও, আসুন ভেতরে, বলে লোকটাকে বসতে দিয়ে রিওকে খবরটা দিলাম। রিও বেশ আনন্দিত হয়ে বলল, তুমি শিওর মামা? আল্লাহ রক্ষা করেছেন, এবার একটা কিছু হবে মামা। আমার বাজার থেকে খালি হাতে ফিরছিলাম। বলেই রিও চলে গেল ভদ্রলোকের সামনে। সেখানে গিয়ে মিস্টার থমাসকে স্বাগতম জানিয়ে রিও বলল, আসলে স্যার আপনি আসবেন সেটা আশা করিনি। আমার ভাগ্য অনেক ভালো। আসলে মিস্টার রিও, রাতভর আপনার কথাই ভেবেছি। প্রথমে হয়তো আমার মনে হচ্ছিল আমি ঠিক, কিন্তু মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। আমার ইনভেস্টিগেশনে ভুল থাকতে পারে, তাই হয়তো ল্যাবের চুরি বিষয়টা আমার কাছে চুরি না বলে নাটক মনে হয়েছে। আর আপনি এত বছর পরে যখন সেই কেস নিয়ে নিজ দায়িত্বে বাংলাদেশ থেকে ব্রাজিলে এসেছেন, তাই একজন গোয়েন্দা হিসেবে আপনাকে হেল্প করা আমার ধর্ম। যদিও প্রথমে মনে হয়েছিল আপনি এত কম বয়সে কি এত বড় গোয়েন্দা হতে পারেন, তাই আপনাকে নিয়ে একটু গবেষণা করে যা পেলাম, তাতে আপনাকে হেল্প না করা আমার বোকামি। সারা ইংল্যান্ডের ক্যাট হলো রবার্ট, সে আমার বন্ধু মানুষ। তাকে রাতে মেইল করতে আপনার সম্পর্কে যা বলেছে, তাতে আমার সন্দেহ নেই যে আপনি এমন কোনো ক্লু পেয়েছেন যা দিয়ে নতুন ইতিহাস রচনা হয়ে যাবে এই ব্রাজিলে। না স্যার, আমি এত বড় মাপের গোয়েন্দা হতে পারিনি। এখনও শিখছি আপনাদের পুরনো কেসগুলো দেখে। ওকে, যাক সে কথা, কাজের কথায় আসি। মিস্টার রিও, আমাকে থিফ অফ ল্যাবের দায়িত্ব দেওয়া হয়। সেখানে সরকারের হীরের পিছে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছিল। আহরণের দায়িত্বে থাকা সবাই বলছে তার আসল হিরে পেয়েছে। ইভেন মিস্টার অ্যাসুস, ল্যাব প্রধান, সেটা পরীক্ষাও করেছিল। কিন্তু বিক্রির সময় সেটা নকল হলো কি করে, এর কোনো হদিস পাওয়া যায়নি। এখন আপনি বলছেন সে হিরে এখন চোরাচালান হয়ে আপনার দেশে আছে। দেখুন মিস্টার রিও, আমি অনেক ভালো করে ইনভেস্টিগেশন করেছি। হিরে চুরি যায়নি, আহরণের সময় আসলে হিরে পাওয়া যায়নি। সবাইকে ধোকা দেওয়ার জন্য এই নাটক করা হয়, যাতে পিছিয়ে সরকারের এত টাকা ইনভেস্টের কৈফিয়ত দিতে না হয়। রিও এতক্ষণ একদিনের কথাগুলো শুনে বলল, মিস্টার থমাস, মেনে নিলাম আপনি ঠিক, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিবেন কি আমায়? কি প্রশ্ন? আমি জানি আপনার মাথায় এই প্রশ্ন কখনো আসেনি। যদি আসতো তাহলে আপনি নিজেও বলতেন হিরে চুরি হয়েছে। কি এমন প্রশ্ন মিস্টার রিও? আমি সারা দুনিয়ার একমাত্র প্রফেশনাল ব্ল্যাক ক্যাট ডিটেকটিভ, যার মাথায় এমন কি প্রশ্ন আসেনি। মিস্টার থমাস, আমি রিও। আমাদের দেখে নিতান্ত পিচ্ছি মনে হতে পারে আপনার কাছে, কারণ মাত্র আমি ভার্সিটি দরজায় গিয়েছি। শেষ করতে 3 বছর লাগবে, কিন্তু ক্রাইমের মাঝে আমার জন্ম। আমি 2জন প্রফেশনাল পুলিশ অফিসারের ঘরে জন্ম নিয়ে বলতে পারেন এন্ট্রি ক্রাইম আমার রক্তে আছে। আর ক্রাইম সেটা আমার নিত্যদিনের ব্যাপার। আপনি বলবেন কি হুয়াং চিং শি, যিনি একজন কোরিয়ান, যার কাছে হিরে বিক্রির কথা হলো, তারপর তাকে হিরে দেখানো হলো, দাম ঠিক হলো, কিন্তু তার কাছে হিরে না বিক্রি করে ইংল্যান্ডে বাইরের কাছে সেটা বিক্রি করা হচ্ছিল কেন? সেটা রাষ্ট্রীয় ব্যাপার, আর হুয়াং চিং শিয়ের সাথে হয়তো দামের মিল হচ্ছিল না। হয়তো। মানে মিস্টার রিও, হুয়াং চিং শি 3 বছর আগে মারা গেছেন, জানেন? না। না জানা স্বাভাবিক, কিন্তু আমাদের জানতে হয়। বলে রিও অন্তিকাকে ডেকে আনতে বলল আমায়। অন্তিকা আসলে রিও বলল, অন্তি, হুয়াং চিং শিদার নর্থ কোরিয়ান টিপ, ওর সম্পর্কে কিছু বলো। অন্তিকা ঘুম ঘুম চোখে হাই ছাড়তে ছাড়তে বলল, হংসিংশি কেন আবার? আমার ঘুম পাচ্ছে। মরা মানুষের আমলনামা নিয়ে পড়লেন কেন? 1 বছর আগে ওকে রাশিয়ান পুলিশ মেরে দিয়েছে। ওর বাবা ছিল হিরে ব্যবসায়ী, কিন্তু ছেলে ছিল জুয়ারি। অতি অল্প সময় বাপের জমানো সব সম্পদ আমেরিকান ক্যাসিনোতে হেরে যায়।
এরপর জীবনে নেমে আসে চরম দারিদ্রতা। বাপের ছেলের আর কিছুই থাকুক আর না থাকুক, একটা গুণ ছিল, হিপনোটাইসে পটু ছিল তিনি। তার চোখের দিকে একবার তাকালে কাজ খালাস। যদিও প্রথমে এগুলো সে কখনো কোনো কাজে লাগাতো না, কিন্তু দেনার দায়ে যখন আমেরিকায় পাড়ি দিতে হলো তখন থেকে শুরু করে দিল এসব ভেলকিবাজি। গত বছর রাশিয়ার এক হীরের দোকান থেকে হিরে নিয়ে পালায় কর্মচারীকে হিপনোটাইজ করে। সিসিতে ধরা পড়ে, তারপর পুলিশ ইনভেস্টিগেশনে জানতে পারে এটাই প্রথম নয়। মরিয়া হয়ে ওঠে পুলিশ। তারপর একদিন পুলিশের গুলিতে কেল্লাফতে তার চ্যাপ্টার ইতি ঘটে। কথা শেষ করতে করতে অন্তিকা ঘুমিয়ে গেল চেয়ারে। মিস্টার থমাস অবাক হয়ে রিওর দিকে তাকিয়ে থেকে বললেন, কিন্তু এতে করে প্রমাণ হয় না হিরে হুয়াং চংশে এই চুরি করেছে। থমাস স্যার, আপনার কথা যুক্তি আছে, কিন্তু আপনি কি জানেন আপনার হীরের পাহারায় যারা ছিল তারা 3 জনই ভিক্টোরিয়ার এবং একই ফ্যামিলির? মানে কি বলতে চাইছেন মিস্টার রিও? একটু ক্লিয়ার করে বলুন। আমার আর তস হচ্ছে না। আমি ট্যালেন্ট দেখেছি, ওভার ট্যালেন্ট দেখেছি। জিনিয়াস এই শব্দটা আমি কাউকে বলিনি, তবে আজ বাধ্য হচ্ছি বলতেই হবে, ইউ আর জিনিয়াস। আমি জিনিয়াস নই, জাস্ট বাংলাদেশি গোয়েন্দা রিও দ্য প্রাইভেট ডিটেকটিভ। তা মিস্টার রিও, এখন কিভাবে আপনাকে হেল্প করতে পারি? মিস্টার থমাসের এমন প্রশ্নে ভাগিনা বলল, আসলে মিস্টার থমাস, 2টা কাজ করতে হবে আমাদের। 1, মিস্টার এসোসের সাথে দেখা করতে হবে। 2, যে 3 জন গার্ড ছিল হিরে পাহারায় ছিল তাদের বের করা। মিস্টার রিও, আমরা কিন্তু সহজেই অ্যাসোসের সাথে দেখা করতে পারি, কিন্তু বাকি 3 জনকে বের করতে বেশ কষ্ট পোহাতে হবে। ভালো কিছু করতে গেলে কষ্ট একটু হয়, আর আমরা তো এখানে ইনভেস্টিগেশনে এসেছি। বলি রিও আমাকে বলল, ইবু মামা রেডি হয়ে নাও, বের হতে হবে। ইরা আর অন্তিকাকে বলে এসো, আমাদের আসতে অনেক দেরি হবে। ওকে ভাগিনা বলে রুমের ভেতরে গিয়ে অন্তি আর ইরাকে বিষয়টা বুঝিয়ে দিয়ে আসলাম। বের হয়ে ট্যাক্সি ক্যাবে করে ভিক্টোরিয়া সেন্ট্রাল জেলে যেতে সময় গেল 1 ঘন্টা। সেখানে মিস্টার থমাসকে দেখে বেশ খাতির করলো জেলার সাহেব। তারপর আমাদের তিনি নিয়ে গেলেন একটা কক্ষে, সেখানে আমরা 3 জন বসলাম। এরপর 5 মিনিট বাদে 2 জন পুলিশ 1 জন বছর 80 বৃদ্ধকে নিয়ে আসলেন। মিস্টার থমাস তাদের দেখে দাঁড়িয়ে পড়লেন। থমাসকে ইশারায় বসতে বলল বৃদ্ধ, তারপর নিচে একটা সোফায় বসে বলল, কি মিস্টার ব্লাইন্ড ক্যাট, আপনি তো অন্ধ। আপনাকে যে কে গোয়েন্দা করেছিল সেই মানুষটাকে পেলে আজ। রিও তার কথা শেষ করতে দিল না, নিজেই বলে উঠল, স্বাগত মিস্টার লেবেশিয়ান, বাংলাদেশি গোয়েন্দা রিওর পক্ষ থেকে। ভদ্রলোক এবার রিওর দিকে তাকিয়ে বলল, কি হে ছোকরা, যেখানে ব্ল্যাক ক্যাটগুলো ব্লাইন্ড ক্যাট হয়ে ফিরে গেছে সেখানে তুমি কি করতে এসেছো? তেমন কিছু না স্যার, জাস্ট কয়েকটা প্রশ্ন করব। আমি কোনো উত্তর দিতে বাধ্য নই। বিনা দোষে জেল খাটতে হচ্ছে আমার। আমি কারোর গোলাম নয়। মিস্টার সায়েন্টিস্ট, আপনি রেগে থাকাটা স্বাভাবিক, কিন্তু আমার প্রশ্নগুলো আগে শুনেন, তারপর যদি ভালো লাগে উত্তর দেবেন, না হলে নেই। না, কোনো কালেই নয়। তাহলে আর কি করার? হুয়াং চিংসি, মেসিস রুলি আর থনির খোঁজ না হয় আমি বের করব। লাফিয়ে উঠলেন মিস্টার এসোস। তার উত্তেজনাই বলে দিচ্ছিল রিওর টোপ কাজে দিয়েছে। রিওর দিকে কিছু সময় তাকিয়ে থেকে এসোস বললেন, মিস্টার রিও, আপনি এদের কি করে চিনলেন? রিও তার চিরচিরা হাসি দিয়ে বলল, দুনিয়ার শয়তানগুলো নিয়েই আমার কাজ, হিয়ার নতুন কি বলুন? কিন্তু আপনি তো বাংলাদেশি, এদের পিছু পড়লেন কি করে? বলল এসুস। আসলে আমিও প্রথম বুঝতে পারিনি, কিন্তু জেলে বসে ভেবেছি দিদার। তারপর এক সময় মনে হলো এদেরই হাত আছে এই হীরা গায়েবের পিছু। আপনি বুঝতে পেরেও কাউকে কিছু বলেন না কেন? আসলে মিস্টার রিও, এই দেশের আইনে এক অপরাধের বিচার একবার হয়, তাই বলে আর কি লাভ? আপনার কাছে কি মনে হয়? সত্য বলতে কি মিস্টার রিও, হীরা সর্বপ্রথম বিক্রির কথা ছিল চাইনিজ বাইয়ারের কাছে। তাদের দেখানো হয়, কিন্তু দেখার পরেই চাইনিজ বাইয়ার হীরা নিবে না বলে জানিয়ে দেয়, আর এই সময়ে হিরে গায়েব করা হয়। আমরা বোকার মতো কিছুই বুঝিনি। এর পিছু হাত ছিল ম্যাসিস রুলি আর থনির। ওরা এই ভিক্টোরিয়ার বাসিন্দা, একই এলাকার হওয়ার ওদের হাত করতে বেগ পেতে হয়নি ইয়াংচিংসির।
কিন্তু মেসিস, রুলি আর তনিকে আমরা পাবো কোথায়? ওদের এখানে পাওয়া যাবে না সেটা সত্য, তবে আমি শিওর যে এরা এশিয়াতে কোথাও আছে। ধন্যবাদ মিস্টার অ্যাসুস। ওদের শীঘ্রই আপনাকে জেল থেকে বের করে আসল অপরাধীদের জেলে পাঠাতে পারবো বলে আশা করছি। বলে রিও বেরিয়ে আসলো। আমাদের আসার পথে তাকিয়ে থাকলেন এসোস। সেন্ট্রাল জেল থেকে বেরিয়ে এসে রিও থমাসকে বলল, হ্যাঁ মিস্টার গোয়েন্দা, আমরা এখন আর আপনাদের থাকছি না। দেখা হবে আমাদের ইনশাল্লাহ অতি শীঘ্রই, যদি এই ল্যাবের মামলা সলভ করতে পারি। মিস্টার থমাস আমাদের বিদায় দিলেন হাসি মুখে। তিনি যাবার সময় বললেন, যদি আগের দিন থাকতো তাহলে আপনার সঙ্গ দিতাম মিস্টার রিও, কিন্তু বুঝছেন বয়স হয়েছে, শরীর চলে না। সারা জীবন মিস করবো আপনার মতো গোয়েন্দাকে। আসলে আমার ভাগ্য অনেক ভালো, আপনার সাথে কিছু সময় পার করতে পারলাম। এরপর যদি কখনো আমেরিকা আসেন তাহলে আমাকে জানাবে। যদি কোনোরূপ উপকারে আসতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। আমাকে ট্যাক্সিতে উঠিয়ে দিয়ে রিও বলল, রিও, ডিজেনেরিওর 4টা বিমান টিকিট নাও, আর ইরা আর অন্তিকাকে নিয়ে শপিং শেষ করে ফেলো। ওখানে গিয়ে আর টাইম দিতে পারবো না, কারণ দেশে অনেক কাজ বাকি আছে। এমনিতেই অনেক টাইম ওয়েস্ট করে ফেলেছি। তুমি কোথায় যাচ্ছ? আমার এমন প্রশ্নে ভাগিনা বলল, মামা, আমি একটু খোলা হাওয়া খেয়ে আসি। আর হ্যাঁ, তোমার আগেই আমি হোটেলে পৌঁছাবো। অগত্যা ভাগিনার কথা মতো বেরিয়ে গেলাম। কপাল, বিমানের টিকিট হলো না। ট্রেনের টিকিট নিয়ে ফেললাম, কিন্তু ভাগিনা ফিরেনি। ইরার অন্তিকে নিয়ে বেরিয়ে গেলাম শপিংয়ে গিয়ে বারবার একটাই কথা মনে পড়ছিল, জীবনে যদি বেঁচে থাকি মেয়ে মানুষ নিয়ে আর আসতাম না। সেখানে গিয়ে দেখলাম আমার মতো একজন ওয়েটিং রুমের এক কোণে দাঁড়িয়ে আছে। তিনি বারবার আমার দিকে তাকাচ্ছিলেন, তাই কাছে গিয়ে তাকে হাই বললাম। ভদ্রলোক বেশ মিশুক, বাসা আফ্রিকাতে, হানিমুনে এসেছেন। তার অবস্থা আমার মতোই, বউ নিয়ে প্রায় 3 ঘন্টা এখানে এসেছে। তিনি কথায় কথায় বললেন, আসলে জানেন মেয়েদের সমস্যা কি? না। মেয়েদের সমস্যা হলো ওরা মেয়ে মানুষ। হা হা করে হেসে দিলাম আমি। আমার হাসিতে অনেকেই আমার দিকে তাকিয়ে পড়ল। বেশ অপ্রস্তুত হয়ে গেলাম। এর মাঝে ইরা আমাকে ডাক দিল। তার কাছে গিয়ে আমি অবাক। এর মাঝেই মেয়ে একটা শাড়ি পছন্দ করে ফেলেছে। এই ব্রাজিলে এসে সে শাড়ি পাবে সেটা আশা করেনি। আমি কিছু বলার আগেই অন্তি বলল, মামি, ওটা পরে আসো। মামি এভাবে দেখে কিছুই বুঝবে না। হ্যাঁ সত্যি, আমি শুধু শাড়ি দেখে কিছুই বুঝিনি, কিন্তু যখন সেটা পরে এরা আমার সামনে এসেছে, আমার কাছে আকাশ থেকে আমার সামনে কোনো এক নীল পরিয়ে আমার সামনে নেমে এসেছে। আমার আত্মায় কি যেন একটা নেশা বহেছে। এটাকে দেখি যেন এক নতুন করে আবার প্রেমে পড়েছে। সত্যি দ্বিতীয়বারের মতো আবার এটার প্রেমে পড়লাম। শুধু বলতে ইচ্ছে করছিল, মায়া, কি মায়া গো। এই মায়ায় আমি সিক্ত হতে চাই, বারবার সিক্ত হতে চাই। আমি যেন আমাদের নেই, হারিয়ে যাচ্ছি কোনো এক নেশায়, অচেনা সেই নেশা। ফোনটা বেজে উঠল, ভাগিনার কল। তিনি বাসে ফেরার জন্য বলেছেন। যদিও ওদের আরো কিছু নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ভাগিনার আদেশ। বেরিয়ে যেতে যেতে দুইজন আমার সাথে বেশ কেটমেট করতে থাকলো। কিন্তু কি আর করার, এদের দিনভর সময় দিলেও এদের মন ভরবে না। কারণ আফ্রিকান বড় ভাই বলেছেন, মেয়েদের সমস্যাই হলো এরা মেয়ে মানুষ। হোটেলে ফিরে এরা আর অন্তি দুজনে দুই দিক মুখ করে বসে আছে। রিওদের মুখ দেখে বুঝে গেল সব। হাসতে হাসতে বলল, মামির খেপে যাওয়ার কি আছে? আমরা এখন রিও ডি জেনেরিও যাচ্ছি, সেখানে গিয়ে আমি সাথে যাব। আমারও কিছু কেনা লাগবে। কিন্তু না, রিওর জন্য দুইজন মিলে টুপি বা উল কিনে এনেছে। রিও বেশ আন্দোলিত হলো, বলল, শার্লক হোমসের সব ড্রেস দেখি কিনে ফেলেছে। নো স্যার, শার্লক হোমসের সাথে আপনাকে তুলনা করতে যাচ্ছি না। জাস্ট গোয়েন্দাকে এই ড্রেসেই বেটার লাগে। তাছাড়া আপনি শার্লক হোমস কোনো কালই হতে পারবেন না। শার্লক হোমস জাস্ট জিনিয়াসের জিনিয়াস। আপনি কি জিনিয়াস হলে হবে না? ওনাদের সময় দুনিয়া এতটা ভার্চুয়াল ছিল না, আর এত অ্যাডভান্সও ছিল না। কিন্তু এই সময়ের অপরাধীরা অনেক অ্যাডভান্স। এদের বিড়ির ছাই আর পায়ের ছাপ মেপে ধরা সম্ভব না, কারণ এরা ঘটনাস্থলে না গিয়েও অপরাধ করতে পারে। তুমিই ঠিক। আসলে তখনের দুনিয়া থেকে এখনের দুনিয়া আকাশ পাতাল ভিন্ন। জানি না গোয়েন্দা হিসেবে কতটা শাইন করতে পারবো, তবে চেষ্টা করা যেতে পারে। এদিকে ঘড়ি বলে দিচ্ছিল আমাদের ট্রেনের বেশি সময় নেই।
বেরিয়ে পড়াই শ্রেয়, কারণ এটা বাংলাদেশ নয় যে 9টা ট্রেন কয়টায় ছাড়ে। সময় মতো ট্রেন চলে আসব। আধা ঘন্টায় যেতেই আমাদের কেবিনে একটা বৃদ্ধ প্রবেশ করলো। তিনি আসতে রিও বলল, আসুন মিস্টার টনি, আসুন। এতটা আসলে আশা করিনি। আপনাকে খুঁজে এসেছি। যে তথ্য ছিল আপনি ব্রাজিলের লাস্ট 3 দিন আগেই এসেছেন, কিন্তু স্বয়ং আপনি যে এসে যাবেন সামনে, সেটা কিন্তু ব্রাজিলে আমাদের উপরই পাওনা। তখনই হুট করে কোটের পকেটে হাত ঢুকলো। আমার অজান্তেই কোমরে হাত চলে গেল। সেখান থেকে বেরিয়ে আসলো একটা 9mm পিস্তল। কিন্তু না, তিনি বের করে আনলেন একটা রুমাল। সেটাই মুখ মুছতে মুছতে আমার দিকে তাকিয়ে বললেন, মিস্টার ইবু, এতটা গাধা আমি নই। আপনি সাথে থাকতেও রিউ স্যারের ক্ষতি করার ট্রাই করব। আপনার নিশানা কতটা অব্যক্ত সেটা আমি জানি। তা মিস্টার টনি কেন এসেছেন? ও গড, এত বড় গোয়েন্দা আপনি, আর এটাই বুঝলেন না? মিস্টার টনি, আমি যে অ্যাসুস সাহেবকে কথা দিয়ে ফেলেছি, তাকে কিছু দিনের মাঝেই জেল থেকে বের করে আনবো। সে আপনার ব্যাপার, ভালো চাইলে আমাদের পিছু ছেড়ে দিন। ব্রাজিলে বসে এই ডায়লগ আপনি দিবেন, হেরে স্বাভাবিক, কিন্তু বাংলাদেশে হলে বুঝতেন রিও কতটা ভয়ানক হতে পারত। তাহলে তো বুঝেই গেছেন। বলেই অন্তিকার দিকে তাকিয়ে বলল, আম্মা, তুমি বোঝাও এই ছেলেকে। কত বা বয়সের, খারাপ কিছু হয়ে গেলে আমারও খারাপ লাগবে। অন্তিকা বেশ রহস্যজনক হাসি দিয়ে বলল, ওয়েলকাম অল বিজনেস। মিস্টার থনি অন্তিকার কথা শুনে মোটেও হালে পানি পেল না, তাই বেশ রেগে গিয়ে বলল, আই উইল সি অল অফ ইউ। দেখার আগে একটু নোটিশ পাঠিয়েন, আমরা পার্লারে গিয়ে একটু সাজুগুজু করে আসবো আর কি। এরার এই উত্তরের পর আর থাকা চলে না, সেটা থনি ভালো করেই বুঝেছে। তাই আর দেরি না করে পেরিয়ে গেল। তাতে রিও বলল, দেখা হলো আর চলে যাবেন? অন্তত কর্মর্দন করে যান। ভদ্রলোক রিওর সাথে করমর্দন করল। দরজা দিয়ে চলে যাওয়ার সময় রিও বলল, মিস্টার টনি নিজেকে অনেক শিয়ানা মনে করেন আপনি, কিন্তু ফেসে গেলেন আজ। থনি আমাদের দিকে না তাকিয়ে যেতে যেতে বলল, পাগলের সুখ মনে মনে। থনি চলে যেতেই রিও নিজের হাত থেকে টেনে একটা গ্লাভস বের করল। বুঝলাম ভাগিনা শয়তানের ফিঙ্গারপ্রিন্ট রেখে দিয়েছে, আর এই জন্যই শত শেষের কথাটা বলেছে। ভাগিনা গ্লাভস খুলে ইরাকে দিতে দিতে বলল, বুঝলে মামি, মামাকে টিকিট নিতে বলি এই শয়তানের খোঁজ নিতে গিয়েছিলাম, কিন্তু বাক্য খারাপ পেলাম না। তবে কেউ একজন আমাকে ফলো করতেছে সেটা বুঝেছিলাম, আর সেটা টনি নিজেই, সেটা শিওরও ছিলাম, কারণ টনির বাড়ির দারোয়ান টনির যে বর্ণনা দিয়েছিল সেই বর্ণনার সাথে যে আমায় ফলো করছিল তার সাথে মিলে যায়। তাই ও যে আমার কাছে পৌঁছাবে সেটা শিওর ছিলাম, আর এর জন্য আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম ওর ফিঙ্গারপ্রিন্ট নেব। সেটা বুঝলাম, কিন্তু ভাগিনা এই দেশে এসে কতটা লাভ হলো জানি না, কিন্তু দেশে গিয়ে কোথা থেকে শুরু করবে? একদম প্রথম থেকে মামা। মানে? মানে জনতা হাউজিংয়ের ডাকাতি মামলা দেখে। ভাগিনা, আমরা আছি হীরা চুরির মামলায়, আর তুমি কিনা সেই জনতা হাউজিং এর ডাকাতি নিয়ে পড়ে আছো। মামা, মেয়রের বডিগার্ড খুন, জনতা হাউজিংয়ের ডাকাতি, ব্যাংক ব্যালেন্স নেতা প্রীতম খুন, আর থিপ অফ ল্যাব সব কিন্তু একই সুতে গাঁথা। ভাগিনা, তুমি কিন্তু এখনো এটার মাঝে ওটা ঘুরিয়ে দিচ্ছ। না মামা, গলিয়ে দিচ্ছি না, গোলা পানিকে জাস্ট ফিল্টারিং করতেছি। বাংলাদেশে ল্যান্ড করে সোজা 92-এর 2-তে গিয়ে দরজায় করানারতেই মিস্টার কমিশনার দরজা খুলে দিল। হাসি হাসি মুখে আমায় বলল, কি হে শালাবাবু, কেমন কাটলো? ভাইয়া, আমরা নিশ্চয়ই ঘুরতে যাইনি। কথাটা বলে রেস্টরুমে তাকে মেজাজ বিগড়ে গেল, কারণ সেখানে বসে আছে ওসি বাদল। তিনি জনতা হাউজিংয়ে দেখা হওয়া বাদল, যার নাম শুনলে বাঘে কুমিরে এক ঘাটে জল খায়। এই আজাইরা লোকটা এখানে কি করছে? আমার এমন প্রশ্নে ভাইয়া উত্তর দিল, কি চেনো না ওনাকে? উনি ওসি বাদল। চিনি তো। ওনার নামে ইঁদুর আর ফড়িংয়ে একসঙ্গে হামাগুড়ি খেলে। কেস তো মারাত্মক। কথাটা ভাইয়া বেশ রসিয়ে বলল, তারপর আবার বলল, বুঝলে শালাবাবু, এটা আমাদের ডিউটি, আর অন ডিউটিতে থেকে আমাদের অনেক কিছু করতে হয়। সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট আপনাদের ডিউটি মিস্টার কমিশনার। ভাইয়া বুঝে গেলেন আমি খুবই ক্ষেপে আছে, তাই তিনি বললেন, মিস আন্ডারস্ট্যান্ডিং রেখে লাভ নেই। বলেই বাদলের দিকে তাকিয়ে বললেন,
মিস্টার বাদল, ইনি হলেন মিস্টার ইফতি, আপনাদের প্রাইভেট গোয়েন্দার মামা। মানে বুঝতেছেন এই তো আমার কি, সেটা আর নাই বা বললাম। কমিশনারকে কথা শেষ করতে দিল না প্রিয়, বলল, বুঝলে বাবা, ওসি সাহেব আমাদের তখন কেয়ারই করলো না। আমরা গিয়েছিলাম ইনভেস্টিগেশনে, কিন্তু তার মুন্ড নিপাত। সাধারণ মানুষ সেখানে তিনি ঢুকতেই দিলেন না। যেখানে পুলিশেরা বুড়া আঙ্গুল চুষে, সেখানে আমাদের গিয়ে কী লাভ বলো? তুমি ওসি বাদল সাহেবকে চলে যেতে বলো, আমরা সন্ধ্যা নাগাদ থানায় আসছি। কথাগুলো এক নিঃশ্বাসে বলে এরার অন্তিকাকে নিয়ে ওর মায়ের রুমে চলে গেল। আমার আর কি করার, বসে বসে বাদল সাহেবের সাথে গল্প ছুড়ে দিলাম। লাস্ট এক সপ্তাহ দেশের কোনো খবর জানি না। লাস্ট এক সপ্তাহে তেমন কিছুই হয়নি। জনতা জাউজিং এর ডাকাতি মামলায় 17 জনের মতো সন্দেহভাজন লোককে আটক করা হলেও টাকার কোনো হদিশ পায়নি। ওদিকে মেয়রের বডিগার্ডের মামলা চাপা পড়ে গেছে, আর ব্যাংক ব্যালেন্স পার্টির নেতা প্রীতমের খুনের কথা পুলিশ ভুলেই গেছে। যা আছে শুধু কাগজের ফাইলে। এই যখন অবস্থা, তখন সারা দেশে এখন একটাই টপিক, জনতা জাউজিং এর কোটি টাকার ব্যাপারে পুলিশের নীরব ভূমিকা। এটাই সব বড় বড় পত্রিকার লাস্ট এক সপ্তাহের হেডলাইন। হুট করে রিও আমাদের মাঝে ঢুকে বলল, ওসি সাহেব, আপনি সমবায় ব্যাংকের শেয়ার হোল্ডারদের একটা তালিকা করে সন্ধ্যার মাঝে আমায় মেল করুন। ওসি সাহেব রিওর কথা শুনে উঠে দাঁড়িয়ে কমিশনারকে স্যালুট দিয়ে বেরিয়ে গেলেন। রিও এবার কমিশনারকে বলল, বাবা, আসলে তোমরা কি চাইছো? আসলে আমি চাইছি ডাকাতির মামলার একটা সুরাহা হোক। ওকে, আগামীকাল নাগাদ ব্যাংক ডাকাতের একটা তালিকা করে দেব। এত সহজে কেমন করে বাবা? বাবা, আমি পুলিশ নই, গোয়েন্দা। আমি তালিকা দিয়ে দেব, প্রমাণ করে গ্রেপ্তার করার দায়িত্ব তোমাদের। এবার ভাগিনা আমার দিকে তাকিয়ে বলল, চলে এবু, আতিক সাহেবের বাসা থেকে ঘুরে আসি। অগত্যা ভাগিনাকে অনুসরণ করলাম। ভাগিনার সাথে বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু হলো না। পেছন থেকে কমিশনার বলল, মিস্টার শালাবাবু, আমার লিস্ট ধুয়ে কি জল খাবো? তার থেকে ভাগিনাকে বলো যে কেসের একটু সুরাহা করতে। তাহলে কিছুদিন ধৈর্য ধারণ করতে হবে। আমরা বেরিয়ে চলে আসলাম মিস্টার আতিক সাহেবের বাসায়। বাসায় এসে তাকে পেয়ে যাব সেটা আশা করিনি, কিন্তু ভাগ্য ভালো, পেয়ে গেলাম। তিনি আমায় পেয়ে বেশ খুশি হলেন। বসতে বসতে রিও বলল, স্যার, কয়েকটা প্রশ্ন ছিল। যদি সোজাসুজি উত্তর দেন তবে আপনার ভাই প্রীতমের মামলাটা সলভ আজই হয়ে যাবে। বলে রিও আমার হাত থেকে ফোন নিয়ে কাকে যেন কল দিল আর বলল, রিও বলছি, এই মুহূর্তে আমি আগারগাঁও সরকারি কলোনির 13/7-6-তে আসছি। এখানে হাজির হয়ে পড়ুন। ফোনের উপাস থেকে কি বললো জানি না। রিও আবার বলল, তিনি গোয়েন্দার প্রধান হলেও আমার কোনো সমস্যা নেই। আর মনে রাখুন, আপনার রিও আসতে বলেছে। বলেই রিও ফোন কেটে দিয়ে মিস্টার আতিক সাহেবের দিকে তাকালো। সহকারী পরিচালক সাহেব বলা শুরু করলেন, আসলে আমার ভাই বইয়ের চান্স পেয়েও ডিউটিতে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হয়, আর তার ছোটবেলা থেকে ইচ্ছা দেশের রাজনীতিতে পরিবর্তন আনবে। বিফল হয়েছিল বলবো না, কিন্তু কিসের কি বলুন, পরিকল্পিতভাবে তাকে সরিয়ে দেওয়া হয়। আপনার কি মনে হয়? রিওর এমন প্রশ্নে আতিক সাহেব বলল, আসলে রাজনীতিবিদদের শত্রুর অভাব নাই, এখানে বন্ধুগুলো বেইমানি করে। রিও উঠে গিয়ে বসার রুমের দেয়ালে থাকা একটা ছবির সামনে দাঁড়ালো। লোকটা দেখতে অনেকটা আতিক সাহেবের মতো। চেনাই যাচ্ছিল তিনি মিস্টার প্রীতম। রিও কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়ে থেকে বলল, আপনার শিওর হলেন কি করে অ্যাক্সিডেন্টে প্রীতম মারা গিয়েছিল? আই মিন, পুরো লাশ দেখে কি করে বুঝলেন? দুইটা লাশ ছিল মিস্টার রিও, তাও একটা প্রীতম আর অন্যটা ড্রাইভার। সহজ হিসাব। সহজ হিসাব সহজ হয় না। মাঝে মাঝে সহজের মাঝে অনেক কিছু থাকে যেটা অনেক জটিল এবং কুচিত্ত বটে। মানে কি মিস্টার রিও, বিষয়টা একটু ক্লিয়ার করে বলুন। আপনি গোয়েন্দা মানুষ আর এই প্রফেশনে আমার সিনিয়র, তাই অল্প কথায় আপনি বুঝবেন আপনার ভাই মারা যায়নি। এটা একটা ষড়যন্ত্র, যার মাস্টার মাইন্ড যে কে সেটা আমি কিছু আপাতত বলতে পারছি না। মিস্টার আতিক কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু এমন সময় দরজায় কড়া নাড়ল। তিনি উঠে গিয়ে দরজা খুলতেই যিনি ঘরে ঢুকলেন তাকে দেখে আমি পুরাই অবাক। তিনি আর কেউ নয়, সেই বিখ্যাত ভিক্ষুক যার সাথে আমাদের কথা হয়েছিল কল্যাণপুর বাস স্ট্যান্ডে।
তিনি ঘরে ঢুকে বেশ ভীতভাবেই বললেন, মিস্টার রিও, আপনার কাজ ফিনিশ। যিনি মিস্টার প্রীতমের দুর্ঘটনা ঘটিয়েছে তিনি হলো মিস্টার আবির। হ্যাঁ, আপনি চিনতে পারবেন, একসময় আপনার সহযোগী ছিল। আর এর পিছু মাদক দিয়েছেন মিস্টার প্রীতম নিজেই। যদিও বিষয়টা আপনার বিশ্বাস হবে না, কিন্তু এটাই সত্য। রিও তার কথায় নড়ে চড়ে বসে আতিক সাহেবের দিকে তাকিয়ে বলল, এখন কি করবেন সেটা নিতান্ত আপনার নিজের ব্যাপার, আমার কাজ শেষ। বেশ গম্ভীর ভাবুক গলায় আতিক সাহেব বললেন, তাহলে প্রীতম মরেনি, সব নাটক। রিও কোনো উত্তর দিল না। আমাদের দুইজনকে নিয়ে বেরিয়ে আসলো। বেরিয়ে আসতে আসতে রিও ফোন নিয়ে কাকে যেন কল দিল, জানি না। তারপর বাইকে করে আমরা গিয়ে উঠলাম তালতলা বাস স্ট্যান্ডের পাশে। বটতলায় বসে বসে চা খাচ্ছিলাম, এমন সময় হাজির হলো আমাদের সুমন। এই কেসে সুমনকে ডাকার কথা ছিল না, কারণ ছেলের এক্সাম চলছিল। সুমন এসেই দোকানিকে বলল, এই মামা, আদা দিয়ে দুধ চা দাও তো। এরপর আমাদের পাশে বসে বলল, কি করতে হবে স্যার? এই এলাকা তোমার থেকে ভালো কেউ চেনে না, প্রতিটা গলি তোমার মুখস্থ। আমার মনে হয় ব্যাক ব্যালেন্স পার্টির নেতা প্রীতম এখানে কোথাও গা টাকা দিয়ে আসে, ওকে খুঁজে বের করতে হবে। মিস্টার রিও, আপনি কি পাগল হয়ে গেছেন? তিনি তো মরে ভূত হয়ে গেছে সেই কবেই। না সুমন, দল গুছাতে টাকা লাগে, খালি বস্তায় কিচ্ছু হয় না মিয়া। প্রীতম ভালো করে জানে খরচ ছাড়া দল চালানো যায় না, তাই কঠিন এক প্ল্যান নিয়েছে। নিজে প্রথম মারার নাটক করে নিয়েছে, সময় মতো বের হয়ে আসবে। তাহলে খুঁজে লাভ কি? ও বের হওয়ার আগে যদি ওকে না ধরতে পারি তাহলে দেশের কত বড় ক্ষতি হবে তা তুমি আন্দাজও করতে পারবে না। আমার বুঝে লাভ নেই, আপনি বাসায় চলে যেতে পারেন। যদি তিনি এই এলাকায় থাকেন আর বের হন, তবে সন্ধ্যা নাগাদ তোর খবর পেয়ে যাবেন। বলেই সুমন উঠে দাঁড়ালো। তারপর বলল, মিস্টার রিভু, আপনাকে কিন্তু বেশ জোশ লাগছিল যখন রিও দি জেনেরিও থেকে ভিক্টোরিয়া আসলেন। আর হ্যাঁ, ইরা মামুনির দেওয়া সানগ্লাসটার কথা নাইবা বললাম। আমি অবাক হয়ে ভাবছি এই ছেলে জানলো কি করে, কিন্তু রিও তার আগেই উত্তর দিয়ে দিল, ইবু এত ভেবে লাভ নেই, সুমন তো সুমনই। বুঝলাম আমরা চারজন নই, সুমনও ছিল সেখানে। যাই হোক, বাসায় ফিরতে ফিরতে সুমনের কল আসলো। রিও কি কথা বললো বুঝলাম না। তারপর সে মিস্টার কমিশনারকে নিজের রুমে ডেকে নিল। আমি ইজি কাজে বিজি থাকায় যেতে পারিনি, কারণ মনি আপু, এই মানুষটার জন্য আমাকে রান্না করা শিখতে হয়েছে। ও বলে, মিস্টার ইবু, আপনি যদি ভেবে থাকেন ইরা ম্যাম আপনি রান্না করে খাওয়াবে, সে আশাই বালি। তার থেকে নিজের কাজ নিজে করতে শিখুন। রান্না শেষ হতে না হতেই তিনজন পুলিশ ঢুকলো আমাদের রুমে। তাদের সাথে জেনেদাকে দেখে আমি অবাক। মিস্টার প্রীতম, ওয়েটিং রুমে গিয়ে আমরা সবাই বসলাম। রিও শুরু করলো, ওহ হ্যাঁ মিস্টার প্রীতম, আমি অত্যন্ত দুঃখিত আপনাকে গোয়া থেকে বের করে নিয়ে আসার জন্য। আসলে আপনার কপাল খারাপ, আমার এই সুমন ছেলেটাকে কাউকে ধরে নিয়ে আসার দায়িত্ব দিলে বেঁধে নিয়ে আসে। এই দেখুন না, মাত্র 2 ঘন্টা আগে শিওর হয়েছিলাম আপনি জীবিত, আর সুমন কিনা এরই মাঝে আপনাকে গুহা থেকে টেনে হিস্ট্রি নিয়ে আসলো। যাই হোক, সেটা কথা নয়, আপনার প্ল্যান ভালোই ছিল, কিন্তু মিস্টার প্রীতম। রিও কথা শেষ করার আগেই মিস্টার আতিক ঘরে ঢুকলো। আতিককে দেখে রিও বলল, আসুন স্যার, এই দেখুন আপনার মাস্টার মাইন্ড পাই, যিনি কিনা আপনার ফ্ল্যাট থেকে 1.5 মিনিটের দূরে এই বাসে লুকিয়েছিল। যাই হোক মিস্টার, আপনি গোড়া থেকে শুরু করুন, আর যদি পুলিশ কাস্টে গিয়ে বলতে চান তাহলে সেটাও পারেন। আর হ্যাঁ মিস্টার, টনির সাথে কি করে পরিচয় হলো সেটাও ক্লিয়ার করুন। মিস্টার প্রীতম কিছু সময় চুপ করে থেকে বলল, এই ছোকরা কি মনে করে নিজেকে, আর কি বলবো আমি। রিও এবার রুমে গিয়ে একটা ব্যাগ নিয়ে আসলো। তারপর সেটা থেকে একটা গ্লাভস বের করে বলল, চিনতে পারছেন, এটাই ভিক্টোরিয়াতে আমার হাতে পড়া ছিল, আর সেটাই আপনার ফিঙ্গারপ্রিন্ট ট্রেস করে নিতে লাগবে কয়েক মিনিট। আর এই সুবাদে আপনার রিমান্ড পেতে বেশি কষ্ট হবে না, কারণ কেস হবে পুলিশ কমিশনারের ছেলে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে বিদেশের মাটিতে হত্যা করার চেষ্টায়। সেটা নিছক মিথ্যা হলেও কিছু করার নেই, সোজা আঙ্গুলে গিয়ে উঠে না। কি বলেন মিস্টার আতিক? রিও আতিকের দিকে তাকিয়ে বলল কথাটা। গোয়েন্দা সহকারী বলল, অপরাধীর মুখ থেকে কথা বের করতে হলে 2-1টা মিথ্যে কেস করাই যেতে পারে।
মিস্টার আতিকের এমন উত্তরে প্রীতম সাহেব বুঝে গিয়েছিলেন তার ভাই এই পাপের কাজে তাকে সঙ্গ দিবে না। মিস্টার প্রীতম এবার মুখ খোলে। তিনি বলেন, 1998 সাল থেকে শুরু করি। আপনার যেখান থেকে ইচ্ছা করুন, আমার যথেষ্ট সময় আছে। যখন পিএইচডি করতে অস্ট্রেলিয়া যাই তখন পরিচয় হয় মিস্টার থানির সাথে। আসলে থানির সাথে পরিচয় হবার মেন কারণ ছিল আমাদের সেম চেহারা। বলতে পারেন থানি আমার কার্বন কপি। আমাদের চেহারা সেম হয়, থানির সাথে অতি অল্প সময়ে বেশ ভাব জমে যায়। তারপর ওকে আমার অ্যাম্বিশন সম্পর্কে বলি। ও আমায় বলে এর জন্য দরকার টাকা, কিন্তু এত টাকা কি করে জোগাড় দেওয়া যায় সেটা বলায় থানি আমায় বলে হিরে চুরির কথা। তখনও সেটা ব্রাজিলে ছিল, কিন্তু বের করে বিক্রি করা সম্ভব নয়। আমেরিকা বা আফ্রিকাতে হীরা বিক্রি করতে গেলে ধরা পড়ে যাওয়া স্বাভাবিক, তাই ভিন্ন প্ল্যান আঁটি আমরা। কোনোভাবে এশিয়াতে নিয়ে আসি এই হীরা। বায়ারের সাথে কথা বলা হয়, তারা নেওয়ার জন্য রাজি হয়, কিন্তু সমস্যা হলো এয়ারপোর্ট দিয়ে হিরেন ইতালিতে নেওয়া। সব ঠিকমতো চলছিল, কিন্তু সমস্যা হলো গাজীপুরে আমাদের হীরের কিছু স্যাম্পল আটকে পড়ে। সে থেকে এদেশীয় গোয়েন্দার পুলিশ বাহিনী সতর্ক হয়ে যায়। তাই এক প্রকার প্ল্যান করে দেশীয় প্রশাসন বিজি রাখার জন্য মেয়রের ওপর আক্রমণ আর বডিগার্ডকে খুন করা হয়। ভেবেছিলাম দেশে কয়েকদিন হরতাল চলবে, কিন্তু হলো না। তা বাধ্য হয়ে নিজের মৃত্যুর নাটক করি এবং প্ল্যান প্রায় সাকসেসফুল হয়ে গিয়েছিল। কিন্তু এর মাঝে মিস্টার রিউ আমাদের পিছু পড়ে যায়। ভাবলাম যখন পিছে টিকটিকি লেগেছে তখন ওর মুভমেন্ট অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য জনতা হাউজিং এর নাটক করি। কিন্তু মিস্টার রিউ আপনি কি করে আমার পিছু নিলেন? ইভেন আমি জীবিত এটা কি করে বুঝলেন? রিও এবার মিস্টার প্রীতমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আসলে মিস্টার প্রীতম, এই কেসের সাথে আপনি জড়িত সেটা আমি বুঝতে পারিনি। হঠাৎ করেই দেশের এক এক জায়গায় এক এক ধরনের ক্রাইম করতে থাকে, সেটা নিয়েই অ্যানালাইসিস করতেছিলাম। এরই মাঝে আপনার মরার খবরটা আমার খুবই নাড়া দিয়েছিল। এরপর মেয়র সাহেবের ব্যাপারটা, তারপর ধরুন ব্যাংকের ব্যাপারটা, সব ঘটনাগুলো একের পর এক করে সাজান। দেখবেন সবগুলো ব্যাপারে একই সুতি কাটা। সবগুলো মূলে রয়েছে প্রশাসনকে ব্যস্ত রাখা, কিন্তু প্রশাসনকে ব্যস্ত রেখে কাদের কি লাভ? তাই সেটা বের করার জন্য পূর্বে ঘটে যাওয়া ক্রাইমের দিকে মনোযোগ দিতেই চোখ পড়ে গাজীপুরের হীরের ব্যাপারটা। এরপর থেকেই সব ঘটনার উৎপত্তি। তাই হিরে নিয়ে গাড়তেই সবগুলো ব্যাপারে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেল। আর আপনি এই কেসে সামিল সেটা বুঝেছি ব্রাজিলে গিয়ে। সেখানে গিয়ে টনির ছবি দেখে আমি অবাক। আরে বাহ, টনি অবিকল আপনার মতো। আর খুবই বিশ্বস্ত সূত্রে জানতে পারি টনি বাংলাদেশে। তাহলে যে লোকটি আমাদের ফলো করছিল তিনি কে? টনি নয়, তাহলে সেটা আপনি। আর আপনি যে আমাকে হুমকি দিতে আসবেন সেটা আমি শিওর ছিলাম, তাই আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার ব্যবস্থা আগেই করে নিয়েছিলাম। ভেবেছিলাম আপনি এত সহজে সব মেনে নেবেন না, তাই কিছু একটা প্রমাণ রাখলাম আর কি। কথা শেষ হতেই প্রীতমকে নিয়ে কমিশনার আর কিছু পুলিশ অফিসার বেরিয়ে গেল। জানি প্রীতমের দেওয়া তথ্য মিলিয়ে ওরা অপারেশনে বের হবে। কেসটা যতটা জটিল মনে করেছিলাম ততটা জটিল হয়নি। এত সহজে রিও সলভ করে দিবে? অবশ্য আরো একবার রিও ব্রাজিল গিয়েছিল, ওখানে কি কাজ ছিল জানি না, জানার ইচ্ছেও হয়নি।